সীমান্তের অপর প্রান্ত থেকে আপা এখনো সংবাদ পাঠান, চক্করে ঢুকে পড়ার পায়ে তারা ধান্দা করতেছেন। আপা যেখানে আছেন ভালো আছেন, ওখানে থাকেন, আমরা ধরে আনবো সময় মতো। এর আগে ঢুকবার চেষ্টা করবেন না। এদেশের মানুষের কবলে পড়লে কত ধানে কত চাল হয় হিসাবটা বুঝে পাবেন। আমার ধারণা শেখ হাসিনা নিজেই অডিও রেকর্ডটা ছেড়ে দিয়ে, এটা এরকম না যে কোনো গোয়েন্দা সংস্থা এটা ছাড়ছে, তা না, এটা স্পষ্ট পরিকল্পিতভাবে অল রেকর্ড নিজেই ছেড়েছেন। প্রফেসর ইউনূস জাতির উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। প্রথমে বলি, গ্লোবালি সাধারণভাবে আপনার বক্তব্য স্যার সমাদৃত হয়েছে, কিন্তু প্রশংসা পাইছে। তো স্যার 2 সপ্তাহ পার হওয়ার আগেই জাতির উদ্দেশ্যে আরেকবার ভাষণ দিলেন, দ্বিতীয় ভাষণ। খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকলে ভাষণ দিতেই পারেন। দেখা যাক আপনি কি কি বিষয়ে কথা বললেন। জুলাই আগস্ট বিপ্লব নিয়ে শুরু করলেন, বললেন বন্যা নিয়ে, আনসারদের অবরোধ, পরোক্ষভাবে গার্মেন্টস, গণভবনকে জাদুঘর বানানো, 6টা বিশেষ কমিশন, আর কারে ভোট দেওয়া যাবে না, এই নিয়ে আপনার ব্যক্তিগত মতামতকে রাষ্ট্রের নামে চালাইলেন। কিন্তু পাইলাম না কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের আলাপ, যেমন আন্দোলনের শহীদদের তালিকার কমিশন পাইলাম না চিকিৎসাধীনদের চিকিৎসার জন্য সুস্পষ্ট পদক্ষেপ, আন্দোলনের দৃষ্টিশক্তি হারানোদের সর্বোচ্চ চিকিৎসার পদক্ষেপ পাইলাম না, নিহতদের পরিবারের সহায়তা আর পঙ্গুত্ব বরণকারীদের জন্য পুনর্বাসনের কমিশন পাইলাম না, গত 17 বছরে স্বৈর শাসনের সকল বিষয়ে তদন্ত আর শ্বেতপত্রের কমিশন। সামাজিক মাধ্যমে ইদানিংকালে অনেকগুলো যে গুজব এবং অনেকগুলো কথাবার্তা শোনা যাচ্ছে, যেগুলো কেউ বিশ্বাস করছেন বা কেউ বলছেন, কেউ অপপ্রচার করছেন, কিন্তু বাস্তবতা হলো প্রচুর সংখ্যক এরকম ট্রল, যেগুলো আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে, বর্তমান সরকারের পক্ষে বিপক্ষে, সমন্বয়কদের পক্ষে বিপক্ষে এতটা বেশি প্রচারিত হচ্ছে যে রীতিমতো ফেসবুক থেকে শুরু করে টুইটার, অন্যান্য সব জায়গাতে এগুলোর সয়লাভ বয়ে যাচ্ছে। দর্শক, শেখ হাসিনার একটা কল রেকর্ডকে কেন্দ্র করে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলতে পারেন যে নতুন করে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। শেখ হাসিনা বলেছে যে আমি এখনও পর্যন্ত পদত্যাগ করিনি, এখনও বাংলাদেশের সরকার আমি। এদিকে যেদিন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায়, অর্থাৎ 5 আগস্ট, সেদিন কিন্তু আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি কিন্তু বলেছিল যে শেখ হাসিনা পদত্যাগপত্র আমার কাছে জমা দিয়ে দেশ ছেড়ে চলে গেছে। অন্যদিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে সেনা প্রধান ওয়াকারুজ্জামান সাহেব তিনিও বলেছিল শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছে। তাহলে তার কয়েকদিন পরেই শেখ হাসিনার ছেলে জয়, সেও বলেছিল যে আমার মা চাপে পড়ে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত চলে এসেছে। কিন্তু এতদিন পর শেখ হাসিনা বলতেছে যে আমি পদত্যাগ করিনি, আমি এখনও দেশের প্রধানমন্ত্রী। আবার বলতেছে যে কোনো মুহূর্তে দেশের মধ্যে টুপ করে চলে আসতে পারে। আসলে কি এর ভিতরে কোনো রহস্য লুকিয়ে আছে? আপনার কি মনে হয়? রহস্য তো অবশ্যই আছে। তো যাই হোক, প্রিয় দর্শক, আমি কথা বাড়াবো না, মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। শায়েখে চরমনাই মুফতি ফয়জুল করিম সাহেবের একটি বক্তব্য এই বিষয় নিয়ে, এবং কি আল্লামা মামুনুল হক সাহেবের একটি অগ্নিঝরা বক্তব্য এই বিষয় নিয়ে, এবং বর্তমান ডক্টর ইউনূস সাহেবের জাতির উদ্দেশ্যে 2টা ভাষণ দিয়েছে। এই ভাষণকে নিয়ে কঠিন কিছু মারুফতের পেঁয়াজ দিয়ে কিছু কথা বলেছে পিনাকি ভট্টাচার্য। আপনারা খুব ভালো করে জানেন, সে কিন্তু কথাগুলো বলে খুবই পেঁচায়া গোছাইয়া, খুব বিশ্লেষণ করে। এবং গোলাম মোল্লা রনির একটি ভিডিও দেখাবো। মূলত 4টি-5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো চলুন আর কথা না বাড়াই, আমরা এক এক করে সবগুলো ভিডিও আগে দেখে আসি। সীমান্তের অপর প্রান্ত থেকে আপা এখনো সংবাদ পাঠান, চক্করে ঢুকে পড়ার পায়ে তারা ধান্দা করতেছেন। আপা যেখানে আছেন ভালো আছেন, ওখানে থাকেন, আমরা ধরে আনবো সময় মতো। এর আগে ঢুকবার চেষ্টা করবেন না। এদেশের মানুষের কবলে পড়লে কত ধানে কত চাল হয় হিসাবটা বুঝে পাবেন। শেখ হাসিনা 50 বছর পর্যন্ত যে রাজনীতি করেছে, আমি বলি তার রাজনীতির অনেক বৈশিষ্ট্য, প্রধান 2টি বৈশিষ্ট্য ছিল। তার 1 নম্বর বৈশিষ্ট্য, শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। 75 সালে তার বাবাকে কেন খুন করেছিল মানুষ, কেন অভ্যুত্থান হয়েছিল 15ই আগস্ট, সে কথা তিনি ভুলে গেছেন। 30,000 মায়ের বুক খালি করেছিল বাকশালীরা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এত মানুষ মরে নাই, সেই মানুষ 71 থেকে 75-এর 15ই আগস্ট পর্যন্ত এদেশে হত্যা করা হয়েছে। সেই মানুষের জন্য কোনো মায়া নাই, কোনো চোখের অশ্রু নাই, সব চোখের অশ্রু শুধু 15ই আগস্টের জন্য। এই বৈষম্য ভালো না। যে সকল মানুষ নিরীহ নিরপরাধ নারী শিশু 15ই আগস্টে নিহত হয়েছেন, তাদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করি। কিন্তু শুধু নিহত তারাই হন নাই, তাদের রক্তের যেমন দাম আছে,
ওই 30,000 মায়ের চোখের অশ্রুর কোনো মূল্য নাই? যাদের সন্তানদেরকে তরতাজা তাগড়া তাগড়া যুবকদেরকে তুলে নিয়ে গিয়ে আপনার বাবা হত্যা করেছিল, সিরাজ শিকদারদের জীবনের কোনো মূল্য ছিল না? যাই হোক, পুরাতন হিসাব, ওই হিসাবে আমি যেতে চাই না। 15ই আগস্ট এই অভ্যুত্থানের পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে জাতি তার বাবাকে খুন করেছে, হত্যা করেছে, তিনি সেই শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে, জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। এই ঘোষণার পর 1975-এর 15ই আগস্ট থেকে 2024-এর 5ই আগস্ট এই 50 বছর শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছেন। শেখ হাসিনার এই রাজনীতিটা ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি। তিনি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে, তিনি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশ নামক রাষ্ট্রটার কাছ থেকে। এই দেশটাকে তিনি স্বাধীন রাখতে চান নাই। দেখেন না, কথায় কথায় বলতো বিদ্যুৎ দিয়েছি, বেশি কথা বললে বিদ্যুতের সব সুইচ বন্ধ করে ঘরে বসে থাকবো। বলতেন এই মোবাইল ফোন দিয়েছে কে? উনি মোবাইল ফোন দিয়েছিলেন, উনি বাংলাদেশে ইন্টারনেট দিয়েছিলেন। সারা পৃথিবীর মানুষ যখন মোবাইল ব্যবহার করে অগ্রসর হয়ে গেছে, বাংলাদেশে নাকি জনগণকে উনি মোবাইল দেন। এই ছিল ওনার ভাবখানা। পদ্মা সেতুটা মনে হয় যে ওনার বাপদাদার টাকা দিয়ে উনি বানিয়ে দিয়েছিলেন। এই অবস্থা করতেন। এই অবস্থা করে তিনি তিনি এই বাংলাদেশটা সম্পর্কে তার ধারণা এটাই ছিল, বেশি বাড়াবাড়ি করবা, বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে দিব। এটা ছিল তার রাজনীতি। এজন্য ভারতে গিয়ে তিনি মাথার মধ্যে তিলক পরেন। সেখানে তাকে মুখ্যমন্ত্রী ঘোষণা দেওয়া হয়, তিনি মুস্কি মুস্কি হাসেন। বাংলাদেশের মানুষ সেদিনই বলে দিয়েছিল, বাংলাদেশের ক্ষমতার মস্তদে আমরা স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন প্রধানমন্ত্রী চাই, তিলকমানি মুখ্যমন্ত্রী দেখতে চাই না। বিভাজনের রাজনীতি 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তার বিভাজনের রাজনীতি পরাজিত হয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অভূতপূর্ব ঐক্য সূচিত হয়েছিল। এই ঐক্যই ছিল বাংলাদেশের আগস্ট বিপ্লবের শক্তি। এই ঐক্যের মাধ্যমে এদেশের মানুষ ফ্যাসিবাদকে পরাজিত করতে সক্ষম হয়েছে। এই ঐক্যটা আমাদের ধরে রাখতে হবে। এই ঐক্য যদি আমরা ধরে রাখতে না পারি, বিএনপি, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, আমরা কেউ এদেশে নিরাপদে থাকতে পারবো না। কারণ শেখ হাসিনা শুধু একা নয়, তার পিছনে লুকিয়ে আছে ওই শক্তি যারা বাংলাদেশটাকে স্বাধীন দেখতে চায় না, যারা বাংলাদেশটাকে বিশ্ব দরবারে মাথা উঁচু করা আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে যারা দেখতে চায় না। আমার ধারণা শেখ হাসিনা নিজেই অডিও রেকর্ডটা ছেড়ে দিয়ে, এটা এরকম না যে কোনো গোয়েন্দা সংস্থা এটা ছাড়ছে, তা না। এটা স্পষ্ট পরিকল্পিত ভাবে অল রেকর্ড নিজেই ছেড়েছেন। যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বড় রিস্ক নিয়েছে, সেখানে তো অন্তর্বর্তী সরকারের কমপক্ষে পরামর্শে বা তার বিভিন্ন পরামর্শের উদ্ধৃতিতে আমাদেরকে স্মরণ করা দরকার। কিন্তু আমরা কি দেখলাম যে অন্যান্য রাজনৈতিক দলের মতো যে সেটা একটা সিস্টেম পালন করার পরই দেখা যায় রাজনৈতিক দলকে তারা খুব বেশি মূল্যায়ন করছে বলে আমার মনে হয় না। একই অভিযোগ, এই অভিযোগ আমরা দেখছি যে সকল রাজনৈতিক দল থেকে আছে। শেখ হাসিনার এই গত দুদিনে যে কল রেকর্ড বের হয়েছে, এগুলি কি আপনি আন্তর্জাতিক চ্যালেঞ্জের অংশ হিসেবে দেখছেন নাকি আভ্যন্তরীণ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন? নিজেই, আমার ধারণা শেখ হাসিনা নিজেই অডিও রেকর্ডটা ছেড়ে দিয়ে, এটা এরকম না যে কোনো গোয়েন্দা সংস্থা এটা ছাড়ছে, তা না। এটা স্পষ্ট পরিকল্পিত ভাবে অল রেকর্ড নিজেই ছেড়েছেন। এটা তাদের নেতা কর্মীদের উৎসাহিত করার জন্য, নতুন ভাবে দেশকে অস্থির করাবার একটা পদ্ধতি হিসাবে হতে পারে, তার নেতা কর্মীদেরকে আবার ঐক্যবদ্ধ করারও একটা পদ্ধতি হতে পারে, আবার এই সরকারকে দুর্বল করার হুমকিও হতে পারে। যেই সাইডে নেন না কেন, কোনোটাই বাদ দেওয়া যেত, কিন্তু এটা যে তারা পরিকল্পিত করছে এটা মনে কোনো সন্দেহ নেই। এই পরিকল্পনার অংশটাকে আপনি কতটা সফল হতে পারবে, মানে যেটাকে আপনার ষড়যন্ত্র করতে, সেই সফলতার জায়গাতে আপনারা কিভাবে দেখেন, সম্ভাবনাকে কিভাবে দেখেন? জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে এক জায়গাতে, দুর্নীতির বিরুদ্ধে, এই দেশকে রক্ষা করার পক্ষে এবং এই ভূখণ্ডকে ঠিক রাখার জন্য, সেফ রাখার জন্য এবং পার্শ্ববর্তী কোনো দেশের বড় রাজ্য থেকে হেফাজত করার জন্য এই জায়গাতে আমাদের সমস্ত জনগণ ঐক্য থাকতে হবে। অন্য বিকল্প নেই। যদি এখানে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কিন্তু আবারও আমাদের বিপদ চেপে আসবে, কোনো সন্দেহ নেই। কোনো সন্দেহ নেই। এই ঐক্যের প্রশ্নে যদি আমি আপনার কথা ধরেই যদি একটু পরবর্তী প্রশ্নে যাই, সেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনাদের প্রতি সবাই সবসময় বলে যে এই ঐক্য আপনাদের মধ্যে কতটুকু আছে। আপনারা দীর্ঘদিন কিন্তু এই গত সরকারের বিরুদ্ধে ঠিকই করেছেন, কিন্তু অনৈক্যের কারণে কখনো আপনারা সফলতা পান, এটা নিশ্চয়ই আপনি স্বীকার করেন সবাই। কিন্তু মানে শুধুমাত্র আপনাদের ভিতরে বলতে আমি সবগুলো বিরোধী দলের কথা বলছি, ইনক্লুডিং আপনার দল, কখনোই একটা প্ল্যাটফর্মে আসতে পারেনি। কিন্তু এই লাস্ট আন্দোলনের মধ্যে আপনার সামহাও হওয়ার কারণেই একটা সফলতা আপনি দেখতে পেরেছেন, যদি সেই সফলতা নিয়ে এখনো চ্যালেঞ্জের কথা আপনি বলেছেন। কিন্তু আপনাদের মধ্যে ঐক্যে ধরে রাখার যে আপনি আহ্বান করছেন, এখানে আসলে বাধাটা কোথায়? আমি যদি প্রথমত আপনাকে জিজ্ঞাসা করি যে আপনাদের ইসলামিক রাজনীতি করা বা দলগুলি, ইসলামিক মনা দলগুলি, তাদের মধ্যে অনৈক্যের কারণ কি করে মনে করেন? আপনারা তো একসাথে পাশাপাশি আন্দোলন করেছেন সবগুলো দল, এই আন্দোলনে যে এখনো কি আপনাদের ওই ঐক্যটা আছে কিনা, আপনি কেন মনে করছেন প্রয়োজন আছে ধরে রাখতে, মানে ধরে কি রাখতে পারছেন না? তাহলে সেই জায়গাতে আমার প্রশ্ন। দেখেন, আমি যেই টপিকস এর কথা বলছি, যে ইস্যুর কথা বলছি, এই ইস্যুতে ঐক্য থাকতে হবে। তার মানে এই নয়
যে আপনার সাংগঠনিক পলিসি, সাংগঠনিক আপনার প্রোগ্রাম, এগুলি সব ঐক্য হতে হবে, আপনার নীতি আদর্শ ঐক্য হতে হবে, আপনার কাজকর্ম ঐক্য হতে হবে। এটা কঠিন, কিন্তু আমি বলেছি কমপক্ষে বহির আক্রমণ থেকে দেশকে হেফাজত করার জন্য এই পয়েন্টে সবাই ঐক্য থাকতে হবে। এখানে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই। যেরকম আওয়ামী ফেসিসের বিরুদ্ধে আমরা সবাই ঐক্য হয়েছি, এখানে আমরা দেখি নাই কি কোন দল আছে, কি কোন দল করছে। যারা আওয়ামী লীগকে চায় না, এই নির্যাতন জুলুম থেকে পরিত্রাণ লাভ করতে চায়, সবাই মিলেমিশে কাজটা করছে। ঠিক আমাদেরকে এই পয়েন্টে সবাই ঐক্য থাকবে। এখানে দ্বিমত পোষণ করলে আবারও সেই পাথর আমাদের উপর চেপে বসবে। তো এখানে মনে রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকার সে যদি ঐক্যতা ধরে রাখতে না, এখন কিন্তু তার কাজ, এটা কিন্তু আমাদের কাজ। এখন কিন্তু আমাদের ঐক্যতাকে ধরে রাখার মূল দায়িত্ব পালন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের, কারণ সে এখন পাওয়ারে আছে। তার নিজের জন্যই এটা জরুরি। যদি সে আমাদের গুরুত্ব না দেয়, ইদানিং আমরা দেখেছি চাঁদের জন্য আন্দোলন হয়েছে, যেমন আপনি দেখেছেন আমরা জীবনের রিস্ক নিয়ে, জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম। ইসলামী আন্দোলনের বাহিরে কিন্তু কোনো দলের নামে, দলীয় ব্যানারে এবং আমাদের ক্যাডারের কোনো লিডার কিন্তু মাঠে ছিল না, আমাকে দেখাতে পারবেন না। আমাদের ক্যাডারের কোন রাজনৈতিক লিডার মাঠে ছিল, সামনে ভাগে ছিল, আপনার মুখে দেখাতে পারবেন না। যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বড় রিস্ক নিয়েছে, সেখানে তো অন্তর্বর্তী সরকারের কমপক্ষে পরামর্শে বা তার বিভিন্ন পরামর্শের বুদ্ধিতে আমাদেরকে স্মরণ করা দরকার। কিন্তু আমরা কি দেখলাম যে অন্যান্য রাজনৈতিক দলের মতো ব্যাস যে সেটা একটা সিস্টেম পালন করার পরই দেখা যায় রাজনৈতিক দলকে তারা খুব বেশি মূল্যায়ন করছে বলে আমার মনে হয় না। তার মানে আপনাদের পক্ষ থেকে একই অভিযোগ, এই অভিযোগ তো আমরা দেখছি যে সকল রাজনৈতিক দল থেকে আছে এই সরকার। এটা করতে পারে, এটা হতে পারে, সবাই একই কথা, একই প্রশ্ন হতে পারে, হয়তো সবাইকে অবহেলা করতেছে সরকার, হতে পারে। এটাকে আপনারা অনুভব করছেন তাহলে যে আসলে অবহেলা করছে? অবহেলা বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ বললেন। আসলে কি ওরকম আমার কাছে মনে হয় একটু কেমন কেমন জানো, হয়তোবা সরকারকে আরো সচেতন হওয়া দরকার, বর্তমান অন্তর্বর্তী সরকারকে আরো সচেতন হওয়া দরকার আমাদের কল্যাণের জন্য এবং তারও কল্যাণের জন্য। মানে সে যে কাজটা করতে চায়, যদি সে আসলে সচেতন না হয় এবং দূরদর্শীপূর্ণ না হয়, তাহলে আল্লাহ না করুক যদি কোনো রকমের হোঁচট খায়, তা সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, এই দেশ ক্ষতিগ্রস্ত হবে, জনগণ ক্ষতিগ্রস্ত হবে। আপনাদের সাথে দেখলাম আমরা তারা সাক্ষাৎ করেছে এবং আপনারা সব দলকে তারা ডেকেছিল, সেখানে কি ধরনের আশ্বাস দিয়েছে এবং একসাথে কাজ করবার আপনাদেরই তো ফসল। যারা তারা তো যোগ্য হতে পারে, কিন্তু আন্দোলন তো আপনারা ছিলেন, আপনারা সামনের ভাগে ছিলেন, আপনাদের আন্দোলনের ফসল হিসেবে তারা এখন সংস্কার করবার জন্য দায়িত্ব পালন করছে। সেখানে মানে সামনে নির্বাচনকে ঘিরে বিভিন্ন মত রয়েছে, সংস্কারের ব্যাপারেও কোন ধরনের সংস্কার তারা করবে, কতটুকু তারা সামনে যাবে, কতটুকু পর্যন্ত সংস্কার করবে, এসব ব্যাপারে কি আপনার কোনো রোড ম্যাপ বা কোনো ধরনের ইয়ে পেয়েছেন তাদের কাছে? অনেকগুলো ওপিনিয়ন তাদেরকে দিয়েছি, লিখিত ওপিনিয়ন আমরা দিয়েছি, প্রায় 13 দফা আমরা তাদেরকে প্লেস করছি, কোন কোন জায়গায় সংস্কারের প্রয়োজন, কিভাবে সংস্কারের প্রয়োজন এবং নির্বাচন কিভাবে করতে হবে, এগুলো আমরা পিআর সিস্টেম নির্বাচন, সংখ্যাধিপতি হারে নির্বাচনের জন্য আমরা সেখানে আবেদন করেছি, যুক্তি তুলে ধরেছি যে যদি পিআর সিস্টেম নির্বাচন করা হয় তাহলে সমস্ত দলের এবং সমস্ত মতের অংশগ্রহণ ভালো এক সংসদ সেখানে উপহার দেওয়া সম্ভব, এটা আমরা বলেছি। তারপর আমরা বলেছি যে যতক্ষণ পর্যন্ত পেয়ার ফ্রি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ না হবে, ততক্ষণ নির্বাচন দিয়ে লাভ নেই। মানুষ গ্রহণ করতে পারে, তার ভোট অধিকার প্রয়োগ করতে পারে এবং ফেয়ার ফ্রি। স্পষ্ট হতে চাই জনাব মানে বিএনপি বলছে যে দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে, কিন্তু আপনি বলছেন যে এটা এনশিওর করতে হবে আগে যে ফেয়ার ইলেকশন হবে কিনা। এই জায়গায় তো দলগুলোর মধ্যে কেউ একটা অনেক করেছে, অবস্থানগত একটা বড় ব্যবধান রয়েছে কিনা আপনার দূরত্ব রয়েছে? না, সবাই তো ফেয়ার নির্বাচন হবে, সবাই এক। ফেয়ার নির্বাচন সবাই করা উচিত বলে মনে হয়, সেই জায়গাতে আপনাদের ভিন্ন ভিন্ন মত রয়েছে, সেখানে বলছি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে তো কেউ দ্বিমত নেই। বাকি বিএনপিও কিন্তু সময় দিতে চায়, সে সময়টা কি পরিমাণের হবে মূল প্রশ্ন এখানে। সেও সময় দিতে চায় না তা না, আগের সময়ের ব্যাপারে যে চাপাচাপি করছিল মনে হয় সেখান থেকে একটু সরে আসছে, এখন চাপাচাপি সে করতেছে, এ ব্যাপারে কিন্তু সেও একমত হয়েছে। কাজে সময়টা তবে সরকারের রুট ম্যাপ দেওয়া দরকার। বিএনপি আমরা তো দাবি করেছে আগে সাংবাদিক সম্মেলনে যে অন্তর্বর্তী সরকারকে একটা রুট ম্যাপ দেওয়া চাই, যে আমরা এই কাজগুলি করার পরই নির্বাচন দেব। এবং আমরা বলেছি সরকার জনগণ অস্থির হওয়ার আগ যদি অস্থির হয়ে যায় জনগণ, নির্বাচন কেন দেয় না, নির্বাচন কেন দেয় না, এটা সরকারের জন্য, অন্তর্বর্তী সরকারের জন্য এটা ব্যাড নিউজ না, গুড নিউজ না, ব্যাড নিউজ। কিন্তু যদি সরকার মানে জনগণ অস্থির হওয়ার আগে একটা যৌক্তিক সময় নিয়ে সে নির্বাচন দেয়, তাহলে সে প্রশ্নবিদ্ধ হবে না এবং জনগণ শান্ত থাকবে এবং তার প্রশংসা পঞ্চমুখ। প্রফেসর ইউনূস জাতির উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। প্রথমে বলি গ্লোবালি সাধারণভাবে আপনার বক্তব্য স্যার সমাদৃত হয়েছে, কিন্তু প্রশংসা পাইছে। তো স্যার 2 সপ্তাহ পার হওয়ার আগেই
জাতির উদ্দেশ্যে আরেকবার ভাষণ দিলেন, এটা দ্বিতীয় ভাষণ। খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকলে ভাষণ দিতেই পারেন। দেখা যাক আপনি কি কি বিষয়ে কথা বললেন। জুলাই আগস্ট বিপ্লব নিয়ে শুরু করলেন, বললেন বন্যা নিয়ে, আনসারদের অবরোধ, পরোক্ষভাবে গার্মেন্টস, গণভবনকে জাদুঘর বানানো, 6টা বিশেষ কমিশন, আর কারে ভোট দেওয়া যাবে না, এই নিয়ে আপনার ব্যক্তিগত মতামতকে রাষ্ট্রের নামে চালাইলেন। কিন্তু পাইলাম না কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের আলাপ, যেমন আন্দোলনের শহীদদের তালিকার কমিশন পাইলাম না চিকিৎসাধীনদের চিকিৎসার জন্য সুস্পষ্ট পদক্ষেপ, আন্দোলনের দৃষ্টিশক্তি হারানোদের সর্বোচ্চ চিকিৎসার পদক্ষেপ, পাইলাম না নিহতদের পরিবারের সহায়তা আর পঙ্গুত্ব বরণকারীদের জন্য পুনর্বাসনের কমিশন, পাইলাম না গত 17 বছরে স্বৈর শাসনের সকল বিষয়ে তদন্ত আর শ্বেতপত্রের কমিশন, পাইলাম না পাচার হওয়া অর্থ উদ্ধারের কমিশন, পাইলাম না প্রশাসন বিদেশি মিশন থেকে আওয়ামী প্রেতাত্মাদের অপসারণ কাজের অগ্রগতির খবর। তবে কিছু কিছু বিষয়ে আপনার অর্জন আর প্রচেষ্টার প্রশংসা করতে দ্বিধা নাই। সংযুক্ত আরব আমিরাতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করিয়া কারাবরণকারী বাংলাদেশিদের মুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ জানাতেই হবে। চায়না রাশিয়ার সাথে আমাদের ঋণের সুধার কমানো আর পরিশোধের সময় বাড়ানোর আলোচনার একটা ভালো পদক্ষেপ। তেমনি জাইকা, বিশ্ব ব্যাংক এগুলো থেকে জরুরি ঋণ সহায়তার উদ্যোগ নেওয়াটা ভালো পদক্ষেপ। পাশাপাশি হাসিনা যে শেষ সময় 60,000 কোটি টাকা ছাপায় মুদ্রাস্ফীতি কইরা জিনিসপত্রের দাম বাড়াইছে, সেটা আরো পরিষ্কার করে বলতে পারতেন, তো ছোট কইরা না আর কি। আপনি প্রাণ খুলে সমালোচনা করতে বললেন বলেই বলতেছি। তবে আমরা বললাম আর আপনি শুনলেন কি শুনলেন না, এটা যদি ভিতরের মতলব হয় তাহলে কিন্তু বিষয়টা ভালো হইলো না। আমরা তো কিছু অ্যাকশন দেখতে চাই, তাই না? নাহলে কি আর করা, একটা ব্যবস্থা তো হইতো কি করেন। আজ আমি শুধু ধরবো সংস্কারের জন্য করা 6টা কমিশন নিয়ে, বাকি বিষয়গুলো পরের এপিসোডে আলাপ করবো। যেহেতু বাংলাদেশ রাষ্ট্রের কাঠামোগুলো এখনো গণস্বার্থ বিরোধী পক্ষগুলোর প্রভাবী প্রবল, সেহেতু আমি শুরু থেকে 3টা সতর্কবাণী উচ্চারণ করে রাখতেছি। কি কি? 1 নাম্বার, এই কমিশনগুলোকে তাদের উপর অর্পিত দায়িত্ব এবং কর্মগুলোকে অবশ্যই নির্ধারিত 3 মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। কোনো অজুহাত বা বিবেচনাতে 3 মাসের মেয়াদ বাড়ানো যাবে না। যারা পারবেন না, সংশ্লিষ্ট সেই কমিশন বা কমিশনগুলোকে অযোগ্য ঘোষণা করতে হবে। 2 নাম্বার, সংস্কার ভাবনার রূপরেখাও এরপরে 1 মাসের মধ্যে চূড়ান্ত করতে হবে। তাইলে আমরা ধরে নিতে পারি 2025 সালের জানুয়ারি মাসের মধ্যে এই সমস্ত কর্মকাণ্ড সম্পন্ন করে বাংলাদেশ তার পরবর্তী ধাপে পা রাখবে। 3 নাম্বার, 2014 সালের পর থেকে বাংলাদেশে জনপ্রতিনিধি নির্বাচন, সরকার গঠন, স্থানীয় সরকারের শাসক বাছাই, ব্যবসা বাণিজ্য এবং শিল্প মালিকদের সংস্থা এবং শ্রমিক কর্মচারীদের প্রতিনিধি নির্বাচন সহ ধর্মীয়, সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থার প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে কোথাও কোনো একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোটাভুটি হয় নাই। সেহেতু যত দ্রুত সম্ভব এদেশের মানুষকে নির্বাচন অর্থাৎ ভোটাভুটির যে আস্বাদ, এটা গ্রহণের অবারিত সুযোগ করে দিতে হবে। কিভাবে? সেই লক্ষ্যে নভেম্বর মাস থেকে সারা দেশে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন আয়োজন এবং অনুষ্ঠানের মাধ্যমে ভোটাভুটির চর্চাকে কেন্দ্র করে মহানন্দের রাজনীতি এবং সাংস্কৃতিক উৎসবে ভোটাধিকার বঞ্চিত সকল তরুণ তরুণী, যুবক যুবতীদের টাইনে আনতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না, দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক 32 থেকে 33 বছর বয়স পর্যন্ত যাদের বয়স, তারা এখনো একবারও অবাধে, সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত কোনো নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায় নাই। সব সাধুকে সাবধান করে আমরা বলতে চাই, বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে তাকে তুচ্ছ ভাবার স্পর্ধা দেখাবেন না। এটা ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, বড়লোকিপনা, এলিটপনা, এনজিও নেতাদের আভিজাত্যভিমান এবং ইসলাম বিদ্বেষ এবং পশ্চিমা শক্তির অনুরাগ, এই সমস্ত সহ সকল ধরনের ক্ষমতা কুক্ষিগত করার হীন সংকীর্ণ গণস্বার্থ বিরোধী কার্যক্রম প্রতিরোধ করে বিজয়ী হয়েছে। ফলে পরিবার, সমাজ, রাষ্ট্রব্যাপী যে গণচেতনা এবং জন আকাঙ্ক্ষা, গণপ্রতিরোধ প্রক্রিয়া সৃষ্টি হয়েছে তা পরাভবহীন, অকুতভয় এবং অজেয়। রাজনীতি, সরকার এবং রাষ্ট্র সংস্কারের প্রায়োগিক ক্ষেত্র অর্থাৎ বাস্তবে যে কাজ হবে, এবার সেই আলোচনায় চলে আসা যাক। ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল বুধবার এমন লক্ষ্য অর্জনের জন্য 6টা কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার। দুর্নীতি দমন কমিশনের সংস্কারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। ওনারা একবার ধরছিলাম, ওনার সম্পর্কে এখন আর কিছু না বলি। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট আইনজীবী শাহদিন মালিক। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা অবসরপ্রাপ্ত আমলা আব্দুল মঈদ চৌধুরী। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আরেক অবসরপ্রাপ্ত সচিব সফররাজ হোসেন। তো ওনাদের সিলেকশন কেমন হইলো, তাই না? আসেন এটা একটু বিচার করে দেখি। জনাব বদিউল আলম মজুমদার, জনাব ইফতেখারুজ্জামান এবং শাহদিন মালিক, এই 3জন মূলত এনজিওজীবী মানুষ। এরা শিক্ষকতাও করছেন এবং মাঝে মধ্যে এখনো তা করেন। এদের সততা নিয়ে কোনো প্রশ্ন নাই, আমার নাই। যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, এবং কারোই কোনো প্রশ্ন নাই এদের পশ্চিম অনুরাগ নিয়ে, কোনো সন্দেহ নাই। তাহলে এরা সৎ, এরা যোগ্য, কিন্তু এরা পশ্চিম অনুরাগী এবং এরা এনজিওজীবী, ঠিক তো? আচ্ছা, অবসরপ্রাপ্ত আমলা আব্দুল মঈদ চৌধুরী সরকারি কর্মজীবন শেষ করার পর ব্র্যাকের নির্বাহী পরিচালক পদে চাকরি করার মধ্যে দিয়ে এনজিওর জীবিকা নির্বাহ করতেছেন। উনি আরেকজন এনজিওজীবী, বুঝছেন? এনজিওগ্রাম সরকারের কমিশনেও এনজিওগ্রামী, এখনো তিনি বহুবিধ এনজিও পরিচালনার সাথে যুক্ত আছেন। এ ভদ্রলোকের সততা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, যোগ্যতা এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, পশ্চিমা অনুরাগ নিয়েও আমার কোনো প্রশ্ন নাই, এবং ধর্মপরায়ণতা নিয়েও আমার কোনো সন্দেহ নাই। বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান, ওনারা চেনেন কিনা জানি না, সমসাময়িক বিচারপতিদের মধ্যে নিয়ে এক বিরল চরিত্র, আত্মসম্মান, মর্যাদা সম্পন্ন একজন সৎ, দক্ষ, যোগ্য, ধর্মপরায়ণ এবং সাহসী মানুষ। বাংলাদেশের বিচার অঙ্গনে তিনি ব্যাপকভাবে সমাদৃত ব্যক্তি। উনারই আসলে প্রধান বিচারপতি হওয়ার কথা ছিল,
হন নাই কেন জানেন? উনি হান্নান শাহের ছোট ভাই, বিএনপি হান্নান শাহের ছোট ভাই। উনার বাবা মান্নান শাহ কৃষক প্রজা পার্টি আর মুসলিম লীগের নেতা ছিলেন, পাকিস্তানের খাদ্যমন্ত্রী ছিলেন। অবসরপ্রাপ্ত সচিব সফররাজ হোসেন একজন সৎ মানুষ, কোনো সন্দেহ নাই, দক্ষ মানুষ, সন্দেহ নাই, এবং ভীরু মানুষ, মাঝারি মানের আমলা আর কি, কোনো ধরনের সামাজিক এবং স্বেচ্ছাসেবামূলক কাজে জড়িত আছেন বলে আমি জানি না, আমার ভুল হইলে আপনারা শুধরাই দিবেন। তো প্রফেসর ইউনূস ওনার নাম বক্তৃতার সময় ভুলভাবে উচ্চারণ করে বলেছিলেন শরফরাজ চৌধুরী বলছিলেন। তো পুরা রাত কাইটা বৃহস্পতিবার সকাল না হওয়া পর্যন্ত দেশবাসী জানতে পারেন নাই তিনি আসলে সাবেক সচিব সফররাজ হোসেন। এদের একজনও তরুণ বয়সে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেননি। সামাজিক মাধ্যমে ইদানিংকালে অনেকগুলো যে গুজব এবং অনেকগুলো কথাবার্তা শোনা যাচ্ছে, যেগুলো কেউ বিশ্বাস করছেন বা কেউ বলছেন, কেউ অপপ্রচার করছেন, কিন্তু বাস্তবতা হলো প্রচুর সংখ্যক এরকম ট্রল যেগুলো আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে, বর্তমান সরকারের পক্ষে বিপক্ষে, সমন্বয়কদের পক্ষে বিপক্ষে এতটা বেশি প্রচারিত হচ্ছে যে রীতিমতো ফেসবুক থেকে শুরু করে টুইটার, অন্যান্য সব জায়গাতে এগুলো সয়লাভ বয়ে যাচ্ছে। এক নম্বর হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার একটি টেলিফোনের যে সংলাপ, এটি ভাইরাল হয়েছে। সবাই বলার চেষ্টা করছেন যে এটি শেখ হাসিনা নিজেই ইচ্ছা করে আলোচনায় থাকার জন্য এই জিনিসটি তিনি প্রচার করে দিয়েছেন। আর সেই প্রচারের মাধ্যমে যে আলোচনাটা এই মুহূর্তে চলছে সেটি হলো শেখ হাসিনা তার একজন কর্মী, একেবারেই অধস্তন পর্যায়ের একজন কর্মী, অনুল্লেখ্য কর্মী, যার মানে আওয়ামী লীগের কোনো পোর্টফোলিওর মধ্যেই পড়ে না, এবং তার সঙ্গে তার যে বক্তব্য কথাবার্তা এটি রীতিমতো সন্দেহজনক। আমেরিকা প্রবাসী আওয়ামী লীগের এক সাবেক কর্মী, তার সঙ্গে তার কথা, সেই কথায় তিনি অনেকগুলো অসংলগ্ন কথাবার্তা বলেছেন, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তিনি বলেছেন যে তিনি দেশের খুব কাছাকাছি আছেন, তিনি এই মুহূর্তে দেশের কাছাকাছি নেই। দ্বিতীয়ত তিনি বলেছেন যে যে কোনো সময় তিনি ঢুকে পড়বেন, তিনি শত চেষ্টা করলেও যে কোনো সময় সীমান্ত দিয়ে ঢুকতে পারবেন না, এটি অসম্ভব একটি বিষয়। ভারত চেষ্টা করে তাকে পুশিং করতে পারবে না, আর বাংলাদেশের কোনো সামরিক বাহিনী, কোনো বর্ডার গার্ড বা কেউ তাকে সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকিয়ে তারপর একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করবেন, এটি বলতে গেলে একটা অসম্ভব ঘটনা। অর্থাৎ শুয়ের পেছন দিয়ে একটা উট ঢুকার যে অবস্থা, ঠিক ওই রকম। তো সেই কথাটা তিনি বলেছেন, এবং এগুলো নিয়ে অনেকের মধ্যে ট্রল চলছে, কেউ ঠাট্টা করছে, কেউ মস্কারা করছে, এবং কেউ এটাকে সত্য মনে করছে, এবং এটা হতে পারে যে কোনো সময় শেখ হাসিনা যথেষ্ট সাহসী, তার দ্বারা অনেক কিছু সম্ভব, তিনি করবেন, এই সকল কথাবার্তা হচ্ছে। একটা সমাজের সবচেয়ে বড় অবক্ষয় এবং সমাজের জন্য সেটা খুবই ঝুঁকিপূর্ণ যখন মানুষ ইলিউশন, কল্পনার জগতে বাস করে। দ্বিতীয় যে ভয়ঙ্কর অবস্থা সেটি হলো অযোগ্যদের হাতে যখন নেতৃত্ব চলে যায়, অর্থাৎ ছাত্র যখন শিক্ষককে পড়ায়, তারপরে ভিক্ষুক যখন মালিকদেরকে সে কি পরিমাণ ভিক্ষা দেবে সেটা ডিক্টেট করে। কোনো ভিক্ষুক, ধরুন আপনি ভিক্ষা দিতে গেলেন, তিনি বললেন যে আমি তো পুরোনো টাকা নেই না, আপনি আমাকে ভিক্ষা দিতে চান, কম করে হলেও 100 টাকার একটা কর করে নোট দিতে হবে। তো এরকম কথা যখন হয়, বা আপনি যে ভিক্ষা করেন আপনার বাড়ি কোথায়, আমি তো অমুক ডিস্ট্রিক্টের লোক ছাড়া ভিক্ষা নেই না, বা ধানমন্ডিতে আপনার বাসা কোথায়, এই ধরনের হাজারটি প্রশ্ন যখন গ্রহিতা করে দাতাকে, যিনি দান করেন তাকে, তখন বুঝতে হবে যে আপনি উল্টো স্রোতে চলছেন। আমাদের এই সমাজে সেই ইদানিংকালে আপনি দেখবেন যে এই উল্টো স্রোতটা এত বেশি এবং এত প্রবল যে মন মেজাজ ঠিক রাখা সম্ভব হয় না। অনেক সময় মনে হয় নিজের গালে নিজে চপেটাঘাত করি, এমন সব দৃশ্য ঘটছে। অর্থাৎ এই যে ইলিউশন, শেখ হাসিনাকে ইলিউশন, এত বড় একটা মানে পতন, এভাবে পালিয়ে যাওয়া, কোটি কোটি নেতাকর্মীদেরকে যেভাবে বিপদের মধ্যে ফেলে দেওয়া, এটা নিয়ে কারো কোনো অনুশোচনা নেই, কারো কোনো আর্ত উপলব্ধি নেই, ঘুরে দাঁড়ানোর জন্য কোনো পরিকল্পনা নেই। তিনি আসবেন আর সমস্ত নেতাকর্মীরা তার জন্য একেবারে অন্তপ্রাণ হয়ে ঝাঁপিয়ে পড়বে। এই জিনিসগুলো নিয়ে এক পক্ষের আশা, আর এক পক্ষের ঠাট্টা মশকরা, তার সঙ্গে আমাদের দেশের যে ছাত্র পড়াচ্ছে শিক্ষককে, বা আইলো দেশে কলিকাল ছাগলে চাটে বাঘের গাল। এখন এই যে ছাগলে যে বাঘের গাল চাটে, এইরকম দৃশ্য আপনি কতক্ষণ দেখতে পারবেন? সার্কাসে দেখা যায়, সিনেমায় দেখা যায়, কিন্তু বাস্তবে যদি আপনার জীবনে এরকম ঘটনা ঘটে তাহলে আপনি 1 মিনিটের মধ্যে পাগল হয়ে যাবেন। এটি যে কোনো শাস্তির চাইতে আপনার কাছে এটি খুব কঠোর। আপনি চিন্তা করুন যে শিক্ষকের ভয়ে আমরা অস্থির ছিলাম ছাত্র জীবনে, যে শিক্ষকের সামনে আমরা কখনো হাঁটতে পারতাম না, সেই শিক্ষক নয়, প্রধান শিক্ষকদেরকে, শত শত প্রধান শিক্ষকদেরকে
আমরা ছাত্র যারা আছি তারা জোর করে পদত্যাগে বাধ্য করলাম। তারপরে অনেক কিছু হচ্ছে, অনেক কিছু হচ্ছে, এই যে মাজার ভাঙা থেকে শুরু করে যা কিছু হচ্ছে, এইগুলো মূলত অমঙ্গলের যাকে বলা হয় স্মৃতিচিহ্ন, আলামত, মন্দ কাজের আলামত। এর বাইরে গোপালগঞ্জকে নিয়ে বেশ কয়েকটি ঘটনা ঘটল। প্রথম ঘটনা ঘটল সেনাবাহিনীর সঙ্গে তাদের একটা সংঘর্ষ, এটি সেনাবাহিনী খুব চমৎকারভাবে সামাল দিল। তারপর আবার এখানে বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদের কিছু লোকজন সেখানে গেলেন সেই তাফালিং করার জন্য, সমাবেশ করার জন্য। তো এটা আসলে আমার কাছে স্বাভাবিক মনে হয়নি। এর কারণ হলো যে সারা বাংলাদেশের এত এত জায়গা রেখে এইরকম একটা জায়গাতে কেন যেতে হবে। 2 নম্বর হলো যে ওখানে বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তারা অলনে ছাড়েন, একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যাবেন। 15-16 বছর যাবৎ নিষ্পেষিত থাকা মানুষগুলো যদি অলনে ছাড়েন সাহসী হয়ে যায়, আবার 15-16 বছর যারা ক্ষমতা ভোগ করেছেন তাদেরকে আপনি রাতারাতি ভয় দেখাতে পারবেন না। তো যেহেতু গোপালগঞ্জের যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক তারা সিমেন্টেড হয়ে আছে, তো সিমেন্টেড জায়গাতে কখনো আঘাত করতে হয় না। জাস্ট আপনাদের একটা ইতিহাস থেকে একটা উদাহরণ দিই। মুসলমানদের মধ্যে একটা গ্রুপ যাদেরকে আত্মঘাতী গ্রুপ হিসেবে ইতিহাসে তারা পরিচিত। তো তাদের কাজই ছিল নিজেরা মানে প্রথম সুইসাইড করতো এবং সুইসাইডের ঝুঁকি নিয়ে বিশ্বের বিভিন্ন রাজদরবারে গিয়ে তারা ভাড়া খাটতো, হত্যাকাণ্ড ঘটাতো। অ্যাসাসিনেশন গ্রুপ। একজন লোক একটা পাহাড়ের উপরে, ইরানের একটি পাহাড়ের উপরে এইরকম একটি আস্তানা গড়ে তুললেন এবং তার কয়েক হাজার এরকম যোদ্ধা তিনি আজকের দিনের তালেবানদের বা আল কায়দার মতো করে তিনি তৈরি করলেন এবং এই গ্রুপটি প্রায় 200 বছর ধরে সমস্ত মধ্যপ্রাচ্যের রাজদরবারগুলোতে আতঙ্ক ছড়িয়ে ফেলেছিল এবং স্বয়ং যাকে বলা হয় সালাউদ্দিন আইয়ুবী তার প্রাণনাশের জন্য এই গ্রুপটি 4-5 বার কিন্তু পদক্ষেপ নিয়েছে এবং ব্যর্থ হয়েছে। এবং অনেক বড় বড় মুসলিম শাসক ছিলেন, তার ইচ্ছে করলে পুরো সেই পাহাড়টিকে উড়িয়ে দিতে পারতেন কামানের গুলা দিয়ে, কিন্তু সেটা না করে দেখা গেল যে তারা তাদের সাথে সমঝোতা করেছেন এবং এই গ্রুপটিকে হালাকু খান গিয়ে প্রথম তাদেরকে উচ্ছেদ করে। এর আগে মুসলমানরা কিন্তু তাদেরকে উচ্ছেদ করতে পারেনি বা করেনি। এর কারণটা হলো যে ওই যে তারা যে হালাকু খান যেটা পেরেছিলেন সেটা মুসলমানরা করতে পারে না এই কারণে যে তারা যে মতবাদটি প্রচার করতেন সেই মতবাদের সঙ্গে সাধারণ জনগণের একটা সম্পৃক্ততা ছিল। অর্থাৎ 5000 জন জঙ্গি ছিলেন যারা এরকম কুকর্ম করতেন, কিন্তু তারা হয়তো 50 লাখ সাধারণ মানুষের মধ্যে তাদের যে বিশ্বাস এবং আদর্শটাকে ছড়িয়ে দিতে পারছিলেন। ফলে রাজনীতির স্বার্থে এই 5000 লোককে তারা মারতে পারেনি, যেটা বিধর্মীরা পেরেছিল। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে আওয়ামী লীগ যারা করে, বিএনপি যারা করে, জামাত যারা করে, জাতীয় পার্টি যারা করে, সবারই কিন্তু একটা বিশ্বাস আছে। আপনি দেখেন বিএনপি এরশাদ সাহেবকে হ্যান্ডেল করতে পারেনি, না পারার কারণে পুরো উত্তরবঙ্গ কিন্তু এরশাদ সাহেবের সঙ্গে চলে গিয়েছিল এবং এখনো পর্যন্ত যদি ফেয়ার ইলেকশন হয়, আপনি জিএম কাদের সাহেবকে যত খারাপ কথাই বলেন না কেন, জাতীয় পার্টির প্রার্থীরাই কিন্তু উত্তরবঙ্গে হয়তো 2-4টা সিটে কম পাবে, কিন্তু তারা ভালো করবে এবং তাদের সঙ্গে কিন্তু প্রতিযোগিতা হবে। এই জিনিসগুলো কখনো যায় না। আপনি যত খারাপ অবস্থায় করেন না কেন, ফেনী, বগুড়া, নোয়াখালী এই এলাকাতে বিএনপির ব্রুট মেজরিটি। আবার জামাতেরও সীমান্তবর্তী এলাকা চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, বেনাপোল এই সমস্ত অঞ্চলে জামাতের, সাতকানিয়া এই সমস্ত চট্টগ্রামের লোহাগড়া, সাতকানিয়া এই সমস্ত এলাকাতে জামাতের কিন্তু ব্রুট মেজরিটি রয়েছে। তো যে এলাকাতে আপনার জামাতের ব্রুট মেজরিটি রয়েছে, জাতীয় পার্টি রয়েছে, সবকিছু রয়েছে, ছাত্রলীগ মানে আওয়ামী লীগের রয়েছে, সেই এলাকাতে গিয়ে হঠাৎ করে যদি কেউ তাফালিং করতে চায় তাহলে সেই জিনিসটি মানে হিতে বিপরীত হয় এবং এটা আজকের ঘটনা নয়, শত শত বছর ধরে এইভাবে কিন্তু ঘটে আসছে। ফলে মানে কেউ কখনো নিজের মানে অন্যের বাড়ির দরজায় গিয়ে মারামারি করে জিতে আসতে পারেনি। আপনি সাময়িক আক্রমণ করে চলে আসতে পারবেন, কিন্তু সেখানে সাস্টেন করতে পারবেন না। তো এই যে অবস্থাগুলো এখন হচ্ছে সব এলোমেলো হচ্ছে। এলোমেলোর কারণে কি হচ্ছে, আবার ছাত্রলীগ আসবে, আবার আওয়ামী লীগ আসবে, আবার পুলিশ লীগ আসবে। এই কথাগুলো কিন্তু গত 1 মাসে কেউ বলতে সাহস পায়নি, কিন্তু এই কথাগুলো এখন আলোচনা হচ্ছে এবং ইট ইজ ভেরি ডেঞ্জারাস। এই যে আমরা এত কষ্ট করে যারা আন্দোলন করেছি, যারা আমরা বলার দরকার নাই, যারা করেছেন, আমি হয়তো এখানে বসে ইউটিউব করে যে সকল কথাবার্তা বলার দরকার বলেছি ডে টু ডে অবস্থান অনুযায়ী। ফলে আমি মনে করি না যে আমার এখানে এমন কিছু ছিল যেটা আমি বলতে পারি যে এর সঙ্গে আমার সম্পৃক্ততা আছে বা আমি বিরাট কিছু একটা গাজী টাইপের কিছু। তো যার জন্য আমার বক্তব্যটা হলো যে আমি আমার মতো লিখেছি, কাজ করে গেছি, প্রতিদিনের মতো প্রতিদিনের ঘটনা বর্ণনা করেছি। কেউ পক্ষে গিয়েছেন, কেউ বিপক্ষে গিয়েছেন, কাজে এখানে আমি বড় ফ্যাক্টর না। কিন্তু যারা সত্যিকার অর্থে জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন করেছেন, রাজপথে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, জুলুম সহ্য করেছেন, অত্যাচার সহ্য করেছেন এবং শেখ হাসিনা পালানোর পেছনে যাদের সত্যিকার অর্থে অংশগ্রহণ আছে,
সেই মানুষগুলো যে কোনো কারণে যদি এই আন্দোলন প্রশ্নবিদ্ধ হয়, আন্দোলন ব্যাকফুটে যায়, সেই মানুষগুলো কিন্তু মারাত্মক বিপদে পড়বেন। তো কাজেই কোনো অবস্থাতেই আমাদের এমন কিছু করা উচিত হবে না, এমন কিছু বলা উচিত হবে না যে কারণে এই আন্দোলনটি কোনো মতে বাধাগ্রস্ত হয়। ইদানিংকালে যেটি দেখা যাচ্ছে সেটি হলো এই আন্দোলন সফল করার পেছনে কার ভূমিকা বেশি, কে করেছে, কে টাকা দিয়েছে, কে পরিকল্পনা করেছে, এসব নিয়ে খুবই রকম বিতর্ক হচ্ছে এবং সেই বিতর্কের প্রেক্ষিতে অনেক জায়গাতে কিন্তু মারামারি পর্যন্ত হচ্ছে। এবং ছাত্রদের মধ্যে যখন মারামারি হচ্ছে, সংগঠনগুলোর মধ্যে যখন মারামারি হচ্ছে, সংগঠিত কারণে সেখানে যুবলীগ, ছাত্রলীগ, তাদের তো অসংখ্য নেতাকর্মী রয়েছে, তারা কিন্তু সেখানে খুব কৌশলে ঢুকে পড়েছে। অর্থাৎ ছাত্রলীগের বিরুদ্ধে আওয়ামী লীগের। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও ফুটেছে আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং সব ভিডিওগুলোর কথাগুলো আপনারা শুনেছেন। তো এবার অবশ্যই তো আপনাদের মনের ভিতরে কিছু একটা জল্পনা কল্পনা হচ্ছে, তাই না, আপনাদের মতামত জানানোর জন্য। তো সমস্যা নেই, সে মতামতটাই আপনারা ভিডিওর নিচে দেখেন কমেন্ট বক্স, সেখানে সুন্দর করে আপনাদের মতামতগুলো লিখে দেন। আর হ্যাঁ, আমি ভিডিওটি লম্বা করে ভিডিওটি এখানে শেষ করে দেবো। শেষ করার আগে সবাইকে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ, গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।